সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই বিশেষ ভিডিওতে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের কিছু ব্রড কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। তাহলে এই অধ্যায় থেকে বড় প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে একটি টিকা দেওয়া হলো চিরস্থায়ী বন্দোবস্ত। দেখে না উত্তরটা। 1793 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেন। প্রথমে বাংলা, বিহার ও উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলেও পরে ভারতের বিভিন্ন অঞ্চলে এটি ছড়িয়ে পড়ে। শর্তাবলী: জমিদারেরা বংশানুক্রমে জমির মালিকানা ভোগ করবেন। নিয়মিত এবং নির্দিষ্ট রাজস্ব সরকারি কোষাগারে জমা দেওয়ার শর্তে জমিদারেরা জমি ভোগ দখল করবেন। জমিদাররা নির্দিষ্ট দিনের মধ্যে রাজস্ব দিতে না পারলে সূর্যাস্ত আইন দ্বারা জমি বাজেয়াপ্ত করা হবে। প্রাকৃতিক দুর্যোগেও ভূমি রাজস্ব হ্রাস করা যাবে না। এবার দেখে নাও চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল। চিরস্থায়ী বন্দোবস্তের তাৎক্ষণিক কিছু সুফল থাকলেও কুফলের মাত্রা ছিল অনেক বেশি। এই সুফল ইংরেজ শাসক এবং তাদের অনুগত কিছু জমিদার ভোগ করলেও কুফলের ভার বহন করতে হয়েছিল মূলত বাংলার কৃষক সমাজকেই। রাজস্বের হার বৃদ্ধি: এই বন্দোবস্তে জমি জরিপ না করে এবং জমির গুণাগুণ বিচার না করে রাজস্বের পরিমাণ ধার্য করা হয়েছিল, ফলে অধিকাংশ ক্ষেত্রেই রাজস্বের হার ছিল বেশি। কৃষকদের ক্ষতি: এই ব্যবস্থায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এবং জমিদারদের কৃপার পাত্রে পরিণত হয়। সরকারি আয় ঘাটতি: চিরস্থায়ী বন্দোবস্তে খাজনা নির্দিষ্ট হওয়ায় জমিদারেরা বিভিন্নভাবে নিজেদের আয় বাড়িয়ে নিলেও সরকার সেই বাড়তি আয় থেকে বঞ্চিত হয়। জমির নিলাম: জমিদার নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব জমা না দিলে সূর্যাস্ত আইন অনুসারে জমি বাজেয়াপ্ত করে তার নিলাম করা হতো। 2 নম্বর প্রশ্ন, রায়তবাড়ি বন্দোবস্তের শর্তাবলী ও ফলাফল আলোচনা করো। দক্ষিণ ভারতের রায়ত বা চাষিদের সঙ্গে কোম্পানি সরাসরি যে ভূমি বন্দোবস্ত গড়ে তোলে তাকে রায়তবাড়ি বন্দোবস্ত বলে। শর্তাবলী: নির্দিষ্ট রাজস্বের বিনিময়ে প্রতিটি কৃষকের সঙ্গে সরকারের সরাসরি জমি বন্দোবস্ত করা হয়। কৃষকদের জমি ভোগ করার সত্ত্ব থাকলেও মালিকানা সত্ত্ব ছিল না। বন্যা বা খরার জন্য শস্যহানি হলেও প্রজারা খাজনা দিতে বাধ্য থাকত। 20 থেকে 30 বছর অন্তর আলোচনার মাধ্যমে ভূমি রাজস্বের পরিমাণ বাড়ানো হবে বলে ঠিক হয়। এরপর দেখে নাও ফলাফল। এই বন্দোবস্তে সরকারের সঙ্গে রায়ত বা চাষিদের সরাসরি সম্পর্ক গড়ে ওঠায় প্রশাসনিক জটিলতা হ্রাস পায়। জমিদারেরা নিজেদের খেয়াল খুশি মতো কৃষকদের জমি থেকে উচ্ছেদ করতে পারত না, ফলে কৃষকরা জীবিকা নির্বাহের জন্য জমির ওপর নির্ভর করতে পারত। এই বন্দোবস্তে খাজনার হার অত্যন্ত বেশি ছিল। খাজনার জন্য ইংরেজ কর্মচারীদের হাতে কৃষকদের শোষিত ও অত্যাচারিত হতে হতো। 3 নম্বর প্রশ্ন, মহলওয়ারি বন্দোবস্তের শর্তাবলী ও ফলাফল লেখো। জমিদার বা কৃষক নয়, একটি গ্রাম বা মহলের সঙ্গে কোম্পানির যে বন্দোবস্ত গড়ে ওঠে তা মহলওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত। শর্তাবলী: জমি জরিপ করে এবং জমির উৎপাদন শক্তির উপর নির্ভর করে কোনো গ্রাম বা মহলের রাজস্ব নির্ধারণ করা হতো। গ্রামের ধার্য সমস্ত রাজস্ব গ্রামবাসীদের মিলিতভাবে দিতে হতো। গ্রামবাসীরা তাদের নির্দিষ্ট রাজস্ব গ্রাম প্রধানের মারফত সরকারের ঘরে জমা দিত। এবার দেখে নাও ফলাফল। এই জমি বন্দোবস্তে জমির উপর কৃষকদের মালিকানা ছিল না। অত্যাধিক রাজস্ব দিতে গিয়ে কৃষক পরিবারগুলির জীবনযাত্রা ব্যাহত হয় এবং দুঃখ দুর্দশা বাড়ে। অত্যাধিক রাজস্ব মেটাতে মহাজনদের কাছ থেকে কৃষকদের ঋণ নিতে হতো, ফলে তারা আর্থিক সমস্যার সম্মুখীন হতো। 4 নম্বর প্রশ্ন, অবশিল্পায়ন কি? ভারতের উপর এই অবশিল্পায়নের কি প্রভাব পড়েছিল? দেখে নাও উত্তরটা। ব্রিটিশ শাসনাধীন ভারতে ঐতিহ্যশালী কুটির শিল্পের ধ্বংস সাধনকেই অবশিল্পায়ন বলে। ভারতের ওপর অবশিল্পায়নের প্রভাব: ব্রিটিশদের যন্ত্রচালিত কারখানাগুলিতে উৎপাদন সামগ্রী ছিল অত্যন্ত সস্তা, ফলে তাদের সঙ্গে প্রতিযোগিতায় দেশের হস্তশিল্পজাত পণ্য সামগ্রী পিছিয়ে পড়ে, ফলে দেশীয় কুটির শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়। কুটির শিল্প ধ্বংসপ্রাপ্ত হওয়ায়
বহু ভারতীয় হস্তশিল্পী এবং কারিগর শ্রেণী বেকার হয়ে পড়ে। অবশিল্পায়নের ফলে ভারতবর্ষ পরিণত হয়েছিল কাঁচামাল সরবরাহের দেশে। ভারত থেকে কাঁচা রেশম, কাঁচা তুলো, নীল প্রভৃতি ব্রিটেনের কারখানাগুলিতে সরবরাহ শুরু হয়। অবশিল্পায়নের ফলে ঢাকা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন শহর জনবিরল হয়ে পড়ে। ভারতীয় মসলিনের প্রাণকেন্দ্র ঢাকা শহরের জনসংখ্যা প্রায় অর্ধেকে নেমে যায়। 5 নম্বর প্রশ্ন, ভারতে বস্ত্রশিল্পের অবনতির কারণ আলোচনা করো। বিভিন্ন কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতীয় বস্ত্রশিল্পের অবনতি ঘটে। শুল্ক বৈষম্য, ইংরেজরা ব্রিটেন থেকে আমদানি করা মিলের কাপড়ের উপর শুল্ক কমিয়ে দিয়েছিল। অপরদিকে ভারতের রপ্তানিজাত দ্রব্যের ওপর ব্রিটেনে চড়া হারে শুল্ক বসানো হয়। সস্তা ও শৌখিন বস্ত্র, ম্যানচেস্টারের মিলে তৈরি কাপড় দামে সস্তা ও শৌখিন হওয়ায় খুব সহজেই তা ভারতীয় ক্রেতাদের মন জয় করে নেয়। ফলে ভারতীয় তাঁত শিল্পের সংকট দেখা দেয়। ইংল্যান্ডে শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের ফলে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইংল্যান্ডে অতি অল্প সময় অধিক পরিমাণে বস্ত্র উৎপাদন শুরু হয়। ফলে উৎপাদন খরচ কম হওয়ায় সেখানকার বস্ত্র অতি সস্তায় বিক্রি করা সম্ভব হয়। কাঁচা তুলোর ওপর ব্রিটিশদের কর্তৃত্ব, একচেটিয়া তুলোর ব্যবসা ইংরেজদের হাতে থাকায় তাঁতিদের চড়া দামে তুলো কিনতে হতো। কিন্তু সেই তুলো থেকে তৈরি বস্ত্র অত্যন্ত কম দামে কোম্পানিকে বিক্রি করতে হতো। এইভাবে তাঁতিরা সর্বশান্ত হয় এবং তাঁত বোনা ছেড়ে দেয়। 6 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? রেলপথের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে তুলে বাণিজ্যিক সুযোগ সুবিধাগুলিকে আরও প্রসারিত করা এবং ব্রিটিশ পুঁজিপতিদের শিল্পোদ্যোগকে স্বাগত জানানো। ইংল্যান্ডের উৎপাদিত পণ্য সামগ্রীকে ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলিতে খুব সহজেই পৌঁছে দেওয়া। কোম্পানির বিশাল সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে চালানোর জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। রেলপথ আবিষ্কার হওয়ায় এক্ষেত্রে সুবিধা হয়। বহিঃশত্রুর আক্রমণ এবং দেশের অভ্যন্তরে বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা করা, সেনাবাহিনীর কাছে খাদ্য ও রসদ দ্রুত পৌঁছে দেওয়া প্রভৃতি কাজেও রেলপথ অপরিহার্য ছিল। 7. ভারতের রেলপথ প্রসারের ফলাফল লেখো। ব্রিটিশ সরকার কর্তৃক রেলপথ স্থাপন ভারতীয়দের জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সুফল, রেলপথ স্থাপনের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। অতি দ্রুত এবং নিরাপদে মাল পরিবহন এবং যাত্রী চলাচল সম্ভব হয়। রেলপথ বিভিন্ন অঞ্চলের মধ্যে দূরত্ব কমিয়ে এনে পরিবহন খরচ কমায়। ফলে বিভিন্ন অঞ্চলের জিনিসপত্রের দামের তফাৎ দূর হয়। এরপর দেখে নাও কুফল। রেলপথ প্রসারের ফলে ব্রিটেনে উৎপাদিত পণ্য সামগ্রী ভারতের বাজারে ছেয়ে যায়। ফলে দেশীয় শিল্পের বাজার যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। রেলপথে অর্থ বিনিয়োগ করে ব্রিটিশ শিল্পপতিরা ভারতবর্ষে অর্থনৈতিক শোষণ চালায়। ফলে ভারতীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। রেলপথ প্রসারের ফলে জলপথ এবং সড়ক পরিবহন ব্যবস্থাও ক্ষতির সম্মুখীন হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামার কারণ আলোচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নাও উত্তরটা। ইংরেজ কোম্পানি সরকারি আয় বাড়ানোর জন্য দাক্ষিণাত্যের রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেছিল। এই রাজস্ব আদায়কারীরা কৃষকদের নানাভাবে অত্যাচার করত। অভাবের তাড়নায় মহাজনদের কাছ থেকে চাষিরা টাকা ধার করত। সেই টাকার উপর চড়া সুদ নিত মহাজনেরা। অধিকাংশ কৃষক সেই টাকা দিতে না পারলে তাদের উপর অত্যাচার করা হতো। আমেরিকা থেকে ইংল্যান্ডে তুলো রপ্তানি শুরু হলে ভারত থেকে তুলো রপ্তানি কমে যায়। ফলে তুলোর দাম হ্রাস পায়। কিন্তু সরকারি ভূমির রাজস্বের হার এবং মহাজনদের সুদের হার বাড়তে থাকায় কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে। 9. বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন। বাংলার কৃষক সমাজের উপর এই বন্দোবস্তের যথেষ্ট প্রভাব পড়েছিল। জমিদারদের হাতে নিপীড়ন, চিরস্থায়ী ব্যবস্থা প্রবর্তনের ফলে জমিদাররা কৃষকদের ওপর ইচ্ছেমতো রাজস্ব চাপিয়ে দেন। এমনকি তারা খেয়াল খুশি মতো রাজস্ব দিতে অক্ষম কৃষকদের জমি থেকেও বিতাড়িত করতেন। পত্তনি ব্যবস্থা, পত্তনি ব্যবস্থা প্রবর্তিত হলে জমিতে বিভিন্ন ধরনের সত্ত্ব আরোপ করা হয়। ফলে কৃষকদের উপর অত্যাচারের মাত্রা বৃদ্ধি পায়। নির্ধারিত খাজনার বাইরেও বিভিন্ন প্রকার বেআইনি কর এবং আবওয়াব
কৃষকদের উপর বসানো হয়, ফলে কৃষক শ্রেণীর দুর্দশা চরমে পৌঁছায়। তাহলে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে সমস্ত বড় প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে সবটাই এই ভিডিওতে আলোচনা করা হলো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করো। প্রশ্নোত্তর সংক্রান্ত এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।